ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস ডিএ ব্লক এলিমেন্টস ফার্স্ট ক্লাস, মাত্র 3টে ক্লাস করাবো। এই 3টে ক্লাসে চ্যাপ্টার পুরো খতম করে ফেলতে হবে, ঠিক আছে? তো দেখো, একদম ফুললি কনসেন্ট্রেট। ক্লাস 1-এ আমরা ডিএ ব্লক চ্যাপ্টার যেটা প্রথম পড়বো, দেখো ডিএ ব্লক মানে ফার্স্ট আমরা ডি ব্লকটা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি একটা পিরিয়ডিক টেবিল যদি ভাবি, দেখো পিরিয়ডিক টেবিলটা কেমন দেখতে হয়। পিরিয়ডিক টেবিলটা দেখো এরকম দেখতে হয়, তাই না? তার মধ্যে এটা দেখবে 1 2 গ্রুপ, এটা 3 থেকে 12, 3 থেকে 12 নম্বর গ্রুপ, আর এখানে আবার 13 to 18 গ্রুপ, তাই না? এটাকে আমরা পি ব্লক বলছি। এইটা 1 2 টাকে আমরা কি বলি? এস ব্লক। আর 3 থেকে 12 নম্বর গ্রুপটা ডি ব্লক। কিন্তু এইখানটা মাঝখানটা ফাঁকা। অ্যাকচুয়ালি 1 2 3 3 নম্বর পর্যায় পর্যন্ত কিন্তু কোনো এলিমেন্টস নেই। 4 5 6 7 এই পর্যায়গুলো এলিমেন্টস আছে, মানে এই জায়গাটায় ডি ব্লক এলিমেন্টস আছে, তাই না? এটা তো পুরো ফাঁকা। তার মানে 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর এগুলো ডি ব্লক এলিমেন্টস আছে। 4 নম্বর পর্যায়ে এই ডি ব্লক এলিমেন্টস গুলো আছে 3 থেকে 12 নম্বর গ্রুপে। 5 নম্বর পর্যায়ে 3 থেকে 12 নম্বর গ্রুপে ডি ব্লক, তাই না? 6 নম্বর পর্যায়ে 7 নম্বর পর্যায়ে। এই 4 নম্বর পর্যায়ে দেখতে পাবে যে ডি ব্লক এলিমেন্টস আছে। যদি ইলেকট্রন কনফিগারেশন করো, সবার দেখবে 3D ইলেকট্রনস হবে, যেটা 3D সিরিজ বলে। এটা 4D সিরিজ, এটা 5D সিরিজ, এটা 6D সিরিজ। এটাকে ফার্স্ট ট্রানজিশন সিরিজ বলে, সেকেন্ড ট্রানজিশন, থার্ড ট্রানজিশন, ফোর্থ ট্রানজিশন, মানে প্রথম সন্ধিগত, দ্বিতীয় সন্ধিগত, তৃতীয় সন্ধিগত, চতুর্থ সন্ধিগত। তো প্রথমেই চলে আসবে হোয়াট ইজ ট্রানজিশন এলিমেন্টস। ট্রানজিশন এলিমেন্টস মানে কিন্তু 3 থেকে 12 পর্যন্ত নয়, 3 থেকে 11 নম্বর গ্রুপ পর্যন্ত কিন্তু ট্রানজিশন, লাস্ট 12টা বাদ। দেখো আমি যেন প্রথমেই দেখো হেডিং করা আছে ট্রানজিশন এলিমেন্টস। কেন 3 থেকে 11, কেন 12, কেন বাদ? তো দেখো 3 থেকে 11 যদি ধরো 3 4 5 6 7 8 9 10 11 12, যত কোশ্চেন 11 আর 12 নম্বর গ্রুপ থেকে দেয়, 3 থেকে 10 পর্যন্ত দেয় না। কেন? দেখো 3 নম্বর আমি 3D সিরিজ যদি বলা যায়, 3 নম্বরে আছে স্ক্যান্ডিয়াম 21, ইলেকট্রন কনফিগারেশন দেখো 1 আছে মানে 3D1, 2 আছে মানে 4s2, 4-এ দেখবে টাইটেনিয়াম 22 মানে 3D2 4s2, এরকম ভাবে ইলেকট্রন কনফিগারেশন হচ্ছে। কিছু কিছু এক্সেপশন আছে, যাই হোক এরকম করে করে 10 পর্যন্ত যেটা আসবে দেখবে আসবে 3D8 4s2, এটা কি আসবে 3D10 4s1, এটা কি আসবে 3D10 4s2, তাই না? ইলেকট্রন কনফিগারেশন। এখন আমরা ট্রানজিশন এলিমেন্টস কাদের বলছি? যে পার্সিয়ালি ফিল্ড ডি অরবিটাল। মানে পার্সিয়ালি ফিল্ড মানে কাকে বলছি? মানে 10 এর কম হলেই হবে, ঠিক আছে? মানে ইনকমপ্লিট ডি অরবিটালস ইন গ্রাউন্ড স্টেট অর স্টেবল অক্সিডেশন স্টেট। মানে এগুলো দেখো সব দেখো D1 D2 D3 D5 এরকম করে করে D8 এই পর্যন্ত দেখো সবই দেখো ইনকমপ্লিট। 10 আছে, 10 নেই, 10 এর কম, তার মানে এরা সবাই ট্রানজিশন। এই পর্যন্ত সবাই দেখেই বলে দেবে ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু এদের দেখে বলা যাচ্ছে না ট্রানজিশন। মানে কেন বলো তো? D10 ফিল আপ হয়ে আছে, তো পুরো ফুললি ফিল আপ, তো পার্সিয়ালি ফিল বলেছি তো। তাহলে এটা তো তাহলে ট্রানজিশন 11 12 দুটোই বাদ চলে যাচ্ছে না, 11টাও ট্রানজিশন এলিমেন্ট। কেন বলছে? ইন গ্রাউন্ড স্টেট অর স্টেবল অক্সিডেশন স্টেট। এটা তো গ্রাউন্ড স্টেট। স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে 11 গ্রুপের স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে 2+। এটা কপারের ইলেকট্রন কনফিগারেশন, মানে এর স্টেবল অক্সিডেশন স্টেট হচ্ছে 2+। 2+ করলে দেখো এখান থেকে একটা আর এখান থেকে একটা ছেড়ে দিলে কত হচ্ছে? 3D9। এই দেখো কি হচ্ছে? ইনকমপ্লিট হয়ে যাচ্ছে, D10 এর কম হয়ে যাচ্ছে, তাহলে এটাও ট্রানজিশন বলে দেবে। কিন্তু এর যদি 2+ করো, দুটো ছেড়ে দিলেও দেখো 3D10 হচ্ছে। এর কিন্তু কোনোভাবেই D10 এর কম করানো যাচ্ছে না। তাহলে জিঙ্ক পরিবার অর্থাৎ জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি পরপর যে 12 নম্বর গ্রুপে যারা আছে ওরা কিন্তু ট্রানজিশন নয়, 11টা কিন্তু ট্রানজিশন। বুঝা গেল? তো ট্রানজিশন এলিমেন্ট সম্পর্কে একটা আইডিয়া তোমাদের তৈরি হলো। নেক্সট আমরা যেটা আসবো মেটালিক বন্ডিং, ধাতব বন্ধন। দেখো মেটালিক বন্ডিং সম্পর্কে আমরা বুঝতে হবে ডি ব্লকে সবাই মেটাল। মেটালিক বন্ডিংটা কারা করে? এই যে ইলেকট্রন কনফিগারেশন তুমি দেখলে, এই দেখো এইগুলো দেখো, এই যে 4s 3D, হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা জানি লাস্ট সেলের ইলেকট্রন বন্ড করে, তো লাস্ট সেলের 4s ইলেকট্রন তো বন্ড করবেই, মানে ns ইলেকট্রন। তার আগেরটাকে আমরা বলবো n-1d। এই ইলেকট্রন গুলোও বন্ড করতে পারে, সব নয়। ডি এ শুধুমাত্র আনপেয়ার্ড ইলেকট্রন গুলো বন্ড করতে পারবে। মানে আমরা এতদিন জানতাম লাস্ট সেলের ইলেকট্রন বন্ড করে, এই লাস্ট সেলের ইলেকট্রনও বন্ড করতে পারবে, আর তার আগের ডি সাবসেলের আনপেয়ার্ড ইলেকট্রন গুলো বন্ড করবে। তাহলে এবার বলো তো এখানের মধ্যে কার আনপেয়ার্ড ইলেকট্রন বেশি? সে বেশি ভালো মেটালিক বন্ড করতে পারবে। এর আনপেয়ার্ড ইলেকট্রন কটা? একটাই আনপেয়ার্ড ইলেকট্রন, এটা তো পেয়ার হয়ে আছে। এটা 3d2 মানে দুটো আনপেয়ার। সব থেকে আনপেয়ার্ড ইলেকট্রন কার বেশি হবে জানো? ক্রোমিয়াম। কারণ ক্রোমিয়াম দেখো মাঝখানে ক্রোমিয়ামে দেখো আমি যদি 24 ইলেকট্রন বিন্যাস করি 3d5 4s1, তারপরে যদি ম্যাঙ্গানিজ করি ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ 25 3d5
4s2। তারপরে যদি আয়রন করি, আচ্ছা সব থেকে লাস্টেড করো জিঙ্ক 3d10 4s2, ডিফারেন্স দেখো এর কটা আনপেয়ার্ড ইলেকট্রন, 6টা আনপেয়ার্ড ইলেকট্রন, কারণ ডিতে ধরো 5টা ঘর, 1 2 3 4 5, দেখো 5টা আনপেয়ার্ড, আবার 4s একটা আনপেয়ার্ড, দেখো 6টা আনপেয়ার্ড ইলেকট্রন। আর এর কোনো আনপেয়ার্ডই নেই, দেখো ডিতে 5টা ঘর, তো 1 2 3 4 5 10, মানে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এসেও দুটো, মানে দেখো সব পেয়ার্ড ইলেকট্রন। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন যত বেশি হবে তার মেটালিক বন্ডিং তত স্ট্রং। তাহলে 3d সিরিজের মধ্যে সবথেকে মেটালিক বন্ডিং স্ট্রং কার? ক্রোমিয়াম। ওই জন্য এটা হচ্ছে তোমার মেল্টিং পয়েন্ট সবথেকে বেশি, গলনাঙ্ক সবথেকে বেশি ক্রোমিয়াম 3d সিরিজের মধ্যে। আর অল অফ দ্য ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে কার বেশি? ক্রোমিয়ামের একটু নিচে পাবে টাংস্টেন। টাংস্টেন হচ্ছে সবথেকে মেল্টিং পয়েন্ট হাই। আর ডি ব্লকের মধ্যে টাংস্টেনের মেল্টিং পয়েন্ট হাই, আর 3d সিরিজের মধ্যে ক্রোমিয়ামের হাই। আর কার একদম আনপেয়ার্ড ইলেকট্রন নেই 3d সিরিজের মধ্যে? জিঙ্কের। ওই জন্য জিঙ্কের মেল্টিং পয়েন্ট সব থেকে লো, জিঙ্ক, ঠিক আছে। আর টোটাল ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে কে? জিঙ্কের নিচে থেকে পাবে মার্কারি, Hg তার। মানে আমি অল ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে ভাববো আর 3d এর মধ্যে, কারণ 3d টা পার্টিকুলার সিলেবাসে আছে, ঠিক আছে। এইভাবে আমরা মেল্টিং পয়েন্ট বিচার করছি, যেটা আমরা এখানে আলোচনা করলাম। মেটালিক বন্ডিং দিয়ে আলোচনা করলাম। মেটালিক বন্ডিং যার স্ট্রং সে স্ট্রংগেস্ট, তাই না? তার এটাও ভালো, হার্ডনেসও ভালো, তার মেল্টিং পয়েন্ট হাই, কার? টাংস্টেনের, ঠিক আছে। আর 3d এর মধ্যে ক্রোমিয়াম। আর অল দ্য ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে মার্কারি হচ্ছে সব থেকে লোয়েস্ট মেল্টিং পয়েন্ট, মানে সব থেকে নরম ধাতু। আর 3d এর মধ্যে সব থেকে নরম ধাতুকে জিঙ্ক। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মেটালিক বন্ডিংটা বুঝলাম। নেক্সট দেখো অ্যাটমিক রেডিয়াস। আমরা জানি অ্যাটমিক রেডিয়াস মানে পারমাণবিক ব্যাসার্ধ লেফট টু রাইট আস্তে আস্তে কি হয়? ছোট হয়। এখানে ট্রানজিশন এলিমেন্টের মধ্যে আস্তে আস্তে কি হবে জানো? অ্যাটমিক রেডিয়াসটা ছোট হবে প্রথমটা, পরে কিন্তু অলমোস্ট সেম হয়ে যাবে। দেখো আর চেঞ্জ হচ্ছে না প্রায়। কেন? প্রথমে ছোট, তারপরে আবার চেঞ্জ হচ্ছে না কেন? দেখো ইলেকট্রন কনফিগারেশন গুলো দেখো। এর প্রথমে বলছে 3d1 4s2, তারপর একটা 3d2 4s2, তারপর একটা 3d3 4s2। একটা জিনিস খেয়াল করো, আমি যদি আঁকি, এটা নিউক্লিয়াস, এগুলো হচ্ছে সেল। দেখো এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, নিউক্লিয়াস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, 4 নম্বর সেল। নিউক্লিয়াস ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সেল। দেখো এর 4 নম্বর সেলে দুটো ইলেকট্রন, এরও 4 নম্বর সেলে দুটো ইলেকট্রন, এরও 4 নম্বর সেলে দুটো ইলেকট্রন, এর 3d তে একটা ইলেকট্রন, এর 3d তে দুটো ইলেকট্রন, এর 3d তে 3টে ইলেকট্রন। কি বুঝছো? যত লেফট টু রাইটে যাচ্ছ প্রোটন নাম্বার তো বাড়ছে, কারণ এর প্রোটন 21, এর প্রোটন 22, এর প্রোটন 23, এর প্রোটন 24। তাহলে প্রোটন নাম্বার ইনক্রিজ করছে, প্রোটন নাম্বার বাড়ছে। প্রোটন নাম্বার যত বাড়বে প্লাসের সাথে বাইরের ইলেকট্রনের সাথে অ্যাট্রাকশন বাড়বে, তার মানে অ্যাট্রাকশন বাড়ছে। অ্যাট্রাকশন ইনক্রিজ, তাই তো? ইনক্রিজ, অ্যাট্রাকশন ইনক্রিজেস। কিন্তু একটা কথা বলো, প্রোটন নাম্বার বাড়ছে বলে অ্যাট্রাকশন ইনক্রিজ করছে, কার সাথে? বাইরের ইলেকট্রনের সাথে, নিউক্লিয়াস। কিন্তু একটা ভালো করে ভাবো দেখি, প্রথমে দেখো ভিতরে একজন গার্ড করছিল, এখানে দেখো দুটো ইলেকট্রন গার্ড করছে, 3টে ইলেকট্রন গার্ড করছে। তাহলে দেখো ভিতরে 3d তেও তো একটা করে ইলেকট্রন ঢুকছে। 3d তে একটা করে ইলেকট্রন ঢুকছে, মানে তার মানে কি বলছো বলো তো? এটাকে কি এফেক্ট বলবো? স্ক্রিনিং এফেক্ট। তার মানে স্ক্রিনিং এফেক্টও কি হচ্ছে? স্ক্রিনিং এফেক্ট সেটাও কিন্তু ইনক্রিজ করছে। করলে কি হবে? অ্যাট্রাকশন ডিক্রিজেস, মানে আকর্ষণ কমে যাচ্ছে। তাহলে ভাবো প্রোটন সংখ্যা বাড়ছে বলে আকর্ষণ বাড়ছে, আবার এই ভিতরে ইলেকট্রন ঢুকছে বলে কিন্তু গার্ড করে দিচ্ছে বলে অ্যাট্রাকশন কমছে। তাহলে কোন এফেক্টটা কি হবে আলটিমেটলি? অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে গার্ড করছে সেটা কোন অরবিটাল? ডি অরবিটাল। ডি এর স্ক্রিনিং এফেক্ট খুব একটা ভালো নয়। সেই কারণের জন্য মানে প্রোটন নাম্বার ইনক্রিজটা বেশি এফেক্টিভ, সেই জন্য অ্যাট্রাকশনটা বেশি হয়, সেই জন্য সাইজটা আস্তে আস্তে ছোট হয়। কিন্তু যত শেষের দিকে যাবে অনেক বেশি যদি ডি ঢুকতে থাকে ইলেকট্রন, অনেক বেশি ইলেকট্রন ঢোকে, তখন কি হয় বলতো? এতটা গার্ড করে দিচ্ছে, তখন কিন্তু স্ক্রিনিং এফেক্টের এফেক্টটা আর প্রোটন নাম্বার ইনক্রিজের এফেক্টটা দুটো সেম হয়ে যাবে। তখন কিন্তু অ্যাট্রাকশন বাড়বেও না, কমবেও না, সেই জন্য অ্যাটমিক সাইজটা প্রায় সেম হয়, ঠিক আছে। সেই জন্য দেখবে কপার আর জিঙ্কের সাইজ সেম হয়। আর সেই কারণের জন্য এই ট্রানজিশন এলিমেন্ট গুলো দিয়ে অ্যালয় অর্থাৎ ধাতু সংকর তৈরি হয়। কেন বলতো? ধরো জিঙ্কের একটা ক্রিস্টাল আছে, কেলাস আছে, হ্যাঁ, জিঙ্ক ক্রিস্টাল। এখন আমি একটা জিঙ্ক অ্যাটম তুলে নিই, ওই জায়গায় যদি একটা কপার অ্যাটম দিই, খাপে খাপে বসে যাবে। কেন বলতো? সাইজ তো প্রায় সেম। তো একটা ক্রিস্টালের মধ্যে জিঙ্ক অ্যাটম তুলে নিয়ে ওই জায়গাটা যদি আমি কপার দিই, সাইজ সেম বলি তো কেলাসে বসে যায়। একটু ছোট হলে পুরো ভিতরে ঢুকে যাবে, বড় হলে আবার বসবে না, খাপে খাপে বসে যায়। কেন? সেম সাইজ বলে। তো সেম সাইজ বলেই কপারের ক্লাসে জিঙ্ক ঢোকানো যায়, বা জিঙ্কের ক্লাসে কপার ঢুকিয়ে কপার জিঙ্ক অ্যালয় অর্থাৎ ব্রাস, পিতল এগুলো তৈরি করা যায়। অ্যালয় ফরমেশন ওই কারণের জন্য হয়। বুঝে গেল ব্যাপারটা? তো এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে।
নেক্সট আমরা যাবো যেটা ভেরিয়েবল ভ্যালেন্সি, পরিবর্তনশীল যোজ্যতা। এক্ষুনি যেটা বললাম যে এরা লাস্ট সেলের ns ইলেকট্রন ছাড়াও n-1d এর আনপেয়ার্ড ইলেকট্রন গুলো বন্ড ফরমেশন করে। তাহলে সব থেকে বেশি বন্ড ফরমেশন কে করবে? দেখো আমি এক এক করে বলে দিলাম। 3d1 4s2 আছে, 3d2 4s2, 3d3 4s2, তারপরে আছে 3d5 4s1, তারপরে আছে 3d5 4s2, তারপরে আছে 3d6 4s2, তারপরে আছে 3d7 4s2। সব থেকে বেশি বন্ড ফরমেশন কে করছে? দেখো সব থেকে বেশি বন্ড ফরমেশন করছে এইটা। কেন বলো তো? এটা কিন্তু ক্রোমিয়াম। ক্রোমিয়ামের পরে আছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ সব থেকে বেশি বন্ড ফরমেশন করছে। কেন? 4s থেকে ইলেকট্রন সব করা ছাড়ছে। কটা আছে 4s ইলেকট্রন? দুটো, মানে +2 ফরমেশন করতে পারে। আবার ডি তে দেখো আনপেয়ার্ড 5টা আছে, এও ছাড়তে পারে, মানে আরো 5টা করতে পারে, মানে +7 পর্যন্ত করতে পারে। +2 থেকে +7 পর্যন্ত অক্সিডেশন নাম্বার শো করতে পারে। ক্রোমিয়াম কিন্তু নয়, ক্রোমিয়াম দেখো 6টা করতে পারবে ম্যাক্সিমাম, এ কিন্তু 7টা, মানে 2 থেকে 7 পর্যন্ত। ভেরিয়েবল মানে অনেক ভেরিয়েবল হচ্ছে। সব থেকে বেশি ভেরিয়েবল কার হচ্ছে? ম্যাঙ্গানিজের 3D সিরিজের মধ্যে। আর যদি বলো অল ডি ব্লক এলিমেন্টস এর মধ্যে, তাহলে মনে রাখবে অসমিয়াম আর রুথেনিয়াম, এরা হচ্ছে +8 পর্যন্ত শো করে। ঠিক আছে, ভেরিয়েবল ভ্যালেন্সি থাকে। এই ভেরিয়েবল ভ্যালেন্সি রিজনটা কি না? রিজনটা হচ্ছে কি না, ওই যে 3D আর 4s মানে ns আর n-1d যেটা বলছি, এনার্জি ডিফারেন্স কম থাকার জন্য ns থেকেও ইলেকট্রন ছাড়তে পারে, n-1d থেকেও ইলেকট্রন ছাড়তে পারে। ওই জন্য অতগুলো ইলেকট্রন ছেড়ে বিভিন্ন ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়। ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় না এমন এলিমেন্টের এক্সাম্পল আসতে পারে। স্ক্যান্ডিয়াম মনে রাখবে, ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায় না, ওগুলো আসে। ঠিক আছে। ম্যাগনেটিক প্রপার্টি এন্ড কালার, এটা কি? ম্যাগনেটিক প্রপার্টি তোমরা আগে শিখেছো। যাদের আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তাদের বলে প্যারাম্যাগনেটিক, আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে তাকে বলে ডায়াম্যাগনেটিক। আর ম্যাগনেটিক মোমেন্ট বের করতে দেয় মিউ, তার ফর্মুলা হচ্ছে √x(x+2)। x মানে হচ্ছে আনপেয়ার্ড ইলেকট্রন নাম্বার। যার আনপেয়ার্ড ইলেকট্রন যত হবে তার ম্যাগনেটিক মোমেন্ট তত হবে। চৌম্বক ভ্রমক, ঠিক আছে, চৌম্বক ভ্রমক বের করতে দিতে পারে। ধরো বললো Fe3+ এর চৌম্বক ভ্রমক কত? Fe3+ এর ইলেকট্রন কনফিগারেশন 3d5, 5টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে x এর জায়গায় 5 বসাবে, যেটা অ্যান্সার বেরোবে সেটা। ঠিক আছে। আর কি তোমাকে এরকম কোশ্চেন দিতে পারে, TiCl2 আর TiO2 হুইচ ইজ প্যারাম্যাগনেটিক, হুইচ ইজ ডায়াম্যাগনেটিক। দেখো এরকম যখন কোশ্চেন দেব তোমাকে বুঝতে হবে একটা জিনিস। বোঝো, যদি আমি তোমায় সোডিয়াম বলি আর সোডিয়াম ক্লোরাইড বলি, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। সোডিয়াম এখানে সোডিয়াম মেটাল, Na0 স্টেট, কিন্তু NaCl বলা মানে Na+Cl-। সেরকম একটা কম্পাউন্ডের মধ্যে Ti+Cl-। এখানে যেমন Cl টা মাইনাস আছে হিসাবে আছে, তাহলে Ti টা x ধরো, Cl টা -1 দুটো আছে =0, তাহলে x সমান কত? +2। এখানে Ti টা x, ওয়ের অক্সিডেশন নাম্বার কত? -2 × 2 = 0, x = কত? +4। টাইটেনিয়ামের ইলেকট্রন কনফিগারেশন 22 মানে 3d2 4s2। এখানে টাইটেনিয়াম তার মানে +2 বেরিয়েছে, তাহলে +2 মানে টাইটেনিয়াম 2+ কত হবে? এখান থেকে দুটো ছেড়ে দিচ্ছ, মানে হবে ইলেকট্রন কনফিগারেশন 3d2। আর টাইটেনিয়াম 4+ করলে এখান থেকে দেখো 4+ মানে এখান থেকে দুটো ছেড়ে দিলে মানে 3d0। ভালো করে দেখো, এর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। এখানে দেখো 3d2 মানে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, দিয়ে তো 5টা ঘর, তাই না? 5টা ঘরে দুটো ইলেকট্রন মানে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো আছে, মানে এটা প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক। এবার তুমি কোশ্চেন করবে, স্যার এই যে আপনি টাইটেনিয়াম নিয়ে দেখাচ্ছেন, কেন ক্লোরিনের আর অক্সিজেন নিয়েও দেখাতে পারেন? তো আমাকে তো টোটাল কম্পাউন্ডের বলেছে। করে দেখো, ক্লোরিনটা এখানে তো Cl- আর ওটা এখানে O2-। তো Cl এর ইলেকট্রন কনফিগারেশন করো, Cl এর কত? 17 মানে 3s2 3p5। ঠিক আছে, তাহলে Cl- করলে কি হবে? 3s2 3p6। কোন আনপেয়ার্ড ইলেকট্রন আছে? নেই। O2- এর করো, ও এর হচ্ছে 2s2 2p4, O2- করলে 2s2 2p6। দেখো কোন আনপেয়ার্ড ইলেকট্রন আছে? আনপেয়ার্ড ইলেকট্রন নেই। ওই জন্য এদের করতে লাগে না, শুধু সেন্ট্রাল অ্যাটমের করলেই বুঝতে পেরে যাবে এর আনপেয়ার্ড ইলেকট্রন দুটো হচ্ছে, এর আনপেয়ার্ড ইলেকট্রন নেই। বুঝে গেল? আর কালার নিয়ে কোশ্চেন দেখো, কালার নিয়ে আমরা কিন্তু কোঅর্ডিনেশন কম্পাউন্ডে কিন্তু ডিটেইলস আলোচনা করা হয়ে গেছে। তবু আমি বলে দিচ্ছি, একটু ভালো করে শোনো, যে যাদের ইলেকট্রন কনফিগারেশন D1 থেকে D9 এই ইলেকট্রন কনফিগারেশন থাকবে, তারা DD ট্রানজিশন তাদের হবে, তারাই একমাত্র কালারফুল হবে। সাপোজ সময় কোশ্চেন দিতে পারে V3+ দিল বা Sc3+ দিল। ভি ভ্যানাডিয়াম মানে কি? ভ্যানাডিয়াম 23 মানে 3D ভ্যানাডিয়াম 23 মানে 3d3 4s2। হ্যাঁ, আর স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 মানে 3d1 4s2। এবার ভ্যানাডিয়াম যদি 3+ করো, তাহলে এখান থেকে দুটো, এখান থেকে একটা ছাড়লে 3d2। আর স্ক্যান্ডিয়াম যদি 3+ করো, তাহলে 3d0। ভালো করে দেখো, 3d2 হচ্ছে মানে DD ট্রানজিশন হবে, মানে কালার হবে।
এখানে কিন্তু 3D 0, D1 থেকে D9 নেই, তার মানে কালার হবে না, এটা কালারলেস। কোনটা কালার কোনটা কালারলেস কিন্তু বোঝা যাবে। দেখো আমরা প্রায় টপিক গুলো পড়ে ফেলেছি, দুটো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে, না বললেই নয়। কি না, কপার 1 মানে হচ্ছে Cu+ ইজ ভেরি ভেরি আনস্টেবল ইন অ্যাকুয়াস সলিউশন। জলে দিলে Cu+ স্টেবল নয়। কেন স্টেবল নয়? কারণ জলে দিলে সঙ্গে সঙ্গে Cu+ চেঞ্জ হয়ে যায় Cu2+ আর Cu তে। কেন? তার কারণটা শোনো। এই প্লাস থেকে 2+ করতে গেলে কষ্ট করতে হয়, অথচ ভালো কিছু পাওয়া যায়। মানে প্লাস থেকে 2+ করতে গেলে ইলেকট্রন বার করছে, মানে এর উপর এনার্জি দিতে হচ্ছে। যে এনার্জিটা দিতে হয় তাকে কি বলা হয়? সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল, দ্বিতীয় আয়নন বিভব। কেন দ্বিতীয় আয়নন বিভব? কেন? কারণ Cu থেকে Cu+ করতে গেলে যেটা শক্তি দিতে হয় সেটা বলে প্রথম আয়নন বিভব। Cu+ থেকে Cu2+ করছি মানে যেটা এনার্জিটা দেবো সেটা বলে দ্বিতীয় আয়নন বিভব, সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল। তার মানে এখানে এনার্জি দিচ্ছ সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল, সেকেন্ড আয়নাইজেশন পটেনশিয়াল এনার্জি দিচ্ছ। কিন্তু এটা হয়ে যাওয়ার পর আবার এনার্জি ছাড়বে। কেন জানো? প্লাসের থেকে 2+ চার্জ বেশি বলে জল বেশি ঘিরে ধরে বেশি স্টেবল করে, এর হাইড্রেশন এনথালপির মান বেশি। হাইড্রেশন এনথালপির মান বেশি মানে এনার্জি রিলিজ করবে। যে এনার্জি রিলিজ করে তাকে কি বলা হয়? হাইড্রেশন এনথালপি। হাইড্রেশন এনথালপি। দেখা গেছে এনার্জি রিলিজটা এনার্জি দেওয়ার অ্যামাউন্টের থেকে বেশি। তার মানে Cu+ এর থেকে Cu2+ এর হাইড্রেশন এনথালপির ভ্যালুটা এত বেশি, যা তার সেকেন্ড আইপি থেকে অনেক বেশি হয়। তার জন্য এই প্রসেসটা ফেভারেবল হয়। মানে আমি দিচ্ছি 20 টাকা, পাচ্ছি 50 টাকা, তাহলে 20 টাকাটা দেবো কিনা, এরকম ব্যাপার। তার মানে আয়নেশন পোটেনশিয়ালের জন্য এনার্জি দিচ্ছি, সেকেন্ড আয়নেশন পোটেনশিয়াল, কিন্তু তার বিনিময়ে আমি হাইড্রেশন এনথালপির ভ্যালু অনেকটা পেয়ে যাচ্ছি, মানে এনার্জি রিলিজিং হচ্ছে। তার মানে এই প্রসেসটা ফেভারেবল হবে। লাস্ট কোশ্চেন, Cu(i2) এর কোনো এক্সিস্টেন্স নেই। কেন Cu(i2) এর এক্সিস্টেন্স নেই? কারণ Cu(i2) মানে অ্যাকচুয়ালি 2Cu2+ আর 4i-। অ্যাকচুয়ালি এই I- স্ট্রং রিডিউসিং এজেন্ট, তীব্র বিজারক পদার্থ, যা কিনা এই Cu2+ টাকে Cu+ এ চেঞ্জ করে দেয়। সেই জন্য এটা কিসে পরিণত হয়? Cu2i2 তে পরিণত হয়। মানে যেখানে Cu-টা প্লাস হয়ে যায়, দেখো বিজারণ করে দিল, রিডাকশন করে দিল, আর I- নিজে I2 তে অক্সিডেশন হয়ে গেল, মানে জারণ হয়ে গেল। মানে এর এক্সিস্টেন্স নেই। কেন? কারণ I- Cu2+ কে Cu+ এ চেঞ্জ করে দেয়, আর নিজে I- I2 তে চেঞ্জ হয়ে যায়। তার জন্য Cu(i2) এর কোনো এক্সিস্টেন্স নেই। এটা সঙ্গে সঙ্গে Cu2i2 তে পরিণত হয়। বোঝা গেল কি? এই দেখো কতক্ষণের ক্লাস করালাম। একটা ক্লাস 1 কিন্তু হয়ে গেল ডি ব্লক চ্যাপ্টারের, ডিএফ ব্লক চ্যাপ্টারে। মাত্র 3টে ক্লাস করি আমি ডিএফ ব্লক, 5 নম্বর মিনিমাম মার্কস, ম্যাক্সিমাম 7 নম্বর। এই চ্যাপ্টারটা কিন্তু পুরো কমপ্লিট করবো। একদম ফোকাস থাকো চ্যানেলে, ভালো করে কিন্তু টেস্টের পরে কিন্তু এই প্রথম ক্লাসে ফিরছি আমরা, কিন্তু একদম ফাইনালের টার্গেটে কিন্তু একদম কম সময়, যতটা কম ক্লাসের মধ্যে পুরো টোটালটা সিলেবাসটা কমপ্লিট করে যায়, সেই চেষ্টায় আসবো। তো আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে ফোকাস রাখো। আজ ক্লাস এখানে শেষ করলাম। ওকে, বাই।